আজকে অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক ইমেরিটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। প্রিয় সভাপতি, প্রিয় বিশেষ অতিথি, প্রিয় প্রধান বক্তা, প্রিয় আরেকজন বিশিষ্ট বক্তা এবং অন্যান্য বক্তা এবং উপস্থিত পরিমাণ, আমি এই বাসায় আসলাম 50 বছর পর। কবি বসিরউদ্দিনকে আমি চিনতাম, কারণ উনি আমাদের একই অঞ্চলের লোক। এটা একটা দিক। তিনি রাজেন্দ্র কলেজে পড়েছেন, আমিও রাজেন্দ্র কলেজে পড়েছি। সেই সময় সেই তরুণ বয়সে আমি ওনার লেখাগুলো অনেকের মতো অনুপ্রাণিত হয়েছিলাম। উনি কিন্তু অনেকে মনে করেন হয়তো কোনো লোকায়ত কবি, অল্প শিক্ষিত পল্লী কবি, গ্রাম্য কবি, তা কিন্তু আমি খুবই সুশিক্ষিত এবং সেই 30-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। আসলে উনি মানুষ ও প্রকৃতিকে ভালোবাসেন। পৃথিবীর অধিকাংশ মানুষ যেহেতু গ্রামে থাকে, সেজন্য গ্রাম ওনার চিন্তা এবং মননের ভাবনার সহানুভূতির কেন্দ্রবিন্দু ছিল। সেই 20-30 সালে তারা পৃথিবী মূলত গ্রাম ছিল। আমেরিকাও 80% কৃষি নির্ভর ছিল। সেদিনে সেই ঢাকা সেই যে আবেদন আমাদের মনের কাছে, আমাদের চেতনার কাছে, আমাদের উপলব্ধির কাছে, এটা কিন্তু যত দিন যাচ্ছে, যত নাগরিক সভ্যতা বিকশিত বিস্তার লাভ করতেছে, যত সুউচ্চ বিল্ডিং হচ্ছে, যত রাস্তাঘাট হচ্ছে, কিন্তু সেই সবুজ শ্যামলিময় যে ঢাকার শহর, এটি কিন্তু হারিয়ে যাচ্ছে। এবং সময় কিন্তু একই রকম লাগতো। ওই সময় কমলাপুর স্টেশনে আসতে এরকম 20 মিনিটের বেশি লাগতো। এখন আমি যে আসলাম না, আধা ঘন্টা বেশি লাগছে। এবং আজকে শুক্রবার সকাল থেকে, অন্য দিন হয়তো আরও বেশি লাগতো। আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে খুবই ভালো বলেছেন। এবং সেই সঙ্গে আর একটা উদ্বেগ যেটা আমাদেরকে আক্রান্ত করতেছে, সেটা হচ্ছে আমরা ক্রমাগত পুঁজিবাদের কারণে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। কারণ মার্ক্স এটাকে রিলিয়েশন ব্যক্তি তার জন্মভূমি থেকে নির্মূল হয়ে যাচ্ছে। একজন একটা জায়গায় গিয়েছিলাম, হঠাৎ আমার মনে হলো যে আমার শিক্ষক ওই অঞ্চল অত্যন্ত উচ্চশিক্ষা থেকে ভালো মানুষ। আমার মনে হলো যে স্যারের সন্তান হয়তো কখনোই গ্রামে থাকে। আমি ভাবলাম যে আজ থেকে 70 বছর আগে স্যার কী করে ওখান থেকে ঢাকা ট্রেনে ছিলেন, নিশ্চয়ই গামছা করে এবং দীর্ঘ পথ পায়ে হেঁটে, এবং বর্ষাকালের গরম সুবিধা ছিল নৌকা চড়ে ঢাকা এসেছে। কিন্তু ওর মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দ ছিল। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি, তখন আমার বাড়ি থেকে ঢাকায় আসতে 2.5 দিন লেগেছে। আমি গত ডিসেম্বরে আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। এখন সেখানে ওইভাবে তো থাকে না। আমার 91 মিনিট লেগেছে। আবার বলতেছি, আমি যখন এসেছিলাম তখন 2.5 দিন লেগেছে এবং 1 টাকা 4 আনা ভাড়া। আর আমি 91 মিনিটে, অর্থাৎ 1.5 ঘন্টা থেকে 1 মিনিট বেশি আমি বাড়িতে পৌঁছে গেলাম। কিন্তু আমি যখন বাড়িতে গেলাম, আমার এলাকার কেউ আমাকে চেনে না। এবং আমি তাদের জিজ্ঞেস করি, তোমার নাম কি? বলবো তাকে ঠিক আছে, তোমার বাবার নাম কি? বাবা চেনে। দাদার নাম কি? দাদা চেনে। গ্রামে একটা আগে বিয়ে করে। আমি 64 বছর আগে গ্রাম ছেড়েছি। ওই সময় যে ছেলেটিকে আমি জন্ম দেখেছি, তার বয়স এখন 64 বছর, এবং সে 20 বছর বয়সে বিয়ে করেছে, তাহলে সে কিন্তু পুরো পিতামহ হয়ে যাচ্ছে। যেটা আমাদের অত্যন্ত মুসলমানের সাহিত্যিক অনুবাদক ডক্টর শাফিজ বলতেছিলেন যে আসলে মানুষ তার আবাস পরিবর্তন করে না বা বাড়ি পরিবর্তন করে,
করে না, বাড়ি বরং তাকে পরিবর্তন দেখেন। নিশ্চয়ই ওই সময় সেই 50-এর দশকে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, এবং ওই সময়ে এই 137-38% জমি বিশাল টাকা, কিন্তু দেখেন কীভাবে পরিচয় করতে হয়ে এটাই। আমি যখন ম্যাট্রিক পাস করলাম তখন আমাকে তো মোটামুটি ছাত্র ছিলাম, অনেকে দেখতে আসতো। যখন পিএইচডি করে গেলাম তখন তো অনেকে আমাকে দেখতে আসে। আমার বাড়ি আমার গ্রামের বাড়ি হলে আমার গ্রামটা শহরের মতো, পাশ দিয়ে রাস্তা, এবং যে গাছ আমি আমার মায়ের সাথে 50 দশকে লাগিয়েছিলাম ওই গাছ তো বুড়া হয়ে গেছে। আম, গ্রামের বাচ্চারা ওই আম পাচ্ছে, তো আমাকে দেখে তারা কোনো ভয় পাচ্ছে, কারণ গ্রামে তো একজন চরিত তো কাউকে দেখতেই পারা যায়। তবে যেহেতু আমি দার্শনিক, আমি জিজ্ঞেস করলাম আচ্ছা এই বাড়িটা কাদের, তো সে আমার ছোটো ভাইয়ের ছেলের কথা বলল। ওই ছেলে এখন নাই, ওই ছেলেও দেশ ছেড়ে বহু বছর ধরে নিয়ে আছে। অর্থাৎ দেখেন আমি আমার বাড়ির থেকে অনুমোদিত হয়ে গেছি, পেপার ছাড়া হয়ে গেছে আমি, এবং আমি যখন আপনি এখানে দেখতে চাই এলাকার লোকেরা বলছে আপনি এখানে আবেদন করেন। আমি যখন বলি আমি গ্রামে, আপনার মাথা খারাপ, আপনি গ্রামে আবেদন করেন, আপনি থাকবেন শহরে, আমরা আপনার সেখানে যাবো। অর্থাৎ মানুষের চিন্তা চেতনা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। যেটা বলতেছিলাম, এই বিচ্ছিন্নতা বাধা হচ্ছে প্রথমে তো সে এলাকা থেকে বিচ্ছিন্ন হলো, বাচ্চা থেকে বিচ্ছিন্ন হলো, একটা পর্যায়ে যেতে যেতে সে নিজের থেকে নিজে বিচ্ছিন্ন হয়ে যায়। এই একটা সর্বপ্লাবী সর্বরাশি একটা বিচ্ছিন্নতার ভিতরে আমরা পড়ে গেছি, এর কিছু করানো না। তার ভেঙে যাচ্ছে, জয়েন্ট ফ্যামিলি নাই, সিঙ্গেল ফ্যামিলি, নিউক্লিয়াস ফ্যামিলি, পরে সিঙ্গেল ফ্যামিলি। এবং এখন লক্ষ্য করবেন যে এখন বিপুল সংখ্যক ছেলেমেয়েরা তারা বিয়ে করে না, এবং যারা বিয়ে করে তাদের বিয়ে লাস্টিং করে না, বয়স ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায়, অথবা সেপারেট হয়ে যায়। এবং এই ব্রোকেন ফ্যামিলি যে সন্তান হয় সেগুলো খুবই ডেঞ্জারাস, হয়তো তারা পুলিশ ঘর হয়, অথবা সেটা ভায়োলেন্ট, অথবা একদম মন মরা হয়ে যায়। এগুলো আমি যেহেতু সাইকোলজি ছাত্র, এগুলো আমাদের সামনে এখন আসছে, এটা কঠিন অবস্থা। এবং আমরা যদি উন্নত জগৎ বলি, তাদের কিন্তু ক্রমাগত জনসংখ্যা হ্রাস পাচ্ছে, এবং যেহেতু এখন আর কৃষি নির্ভর নাই, টাকা নির্ভর, শিল্পায়িত। সুতরাং আপনি লক্ষ্য করবেন 20-22 বছর পর পর পাশ্চাত্য দেশ আমাদের দেশ থেকে শ্রমিক, কারণ ওদের যেহেতু জনভার কমে গেছে ভয়াবহভাবে, এবং যারা বয়স্ক তারা বৃদ্ধ, সেটা আর একটা সমস্যা। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট খুলেছে জরাবিদ্যা, মানুষ বয়স বাড়তেছে কিন্তু মরতেছে না, এবং তার সিদ্ধির প্রতি অক্ষুণ্ণ আছে অনেকে। আমরা যখন ছোটো তখন বাংলাদেশিদের সেই সময় পুরো বাংলার বড় আয়ু ছিল 27 বছর, এবং আমি ভাবতাম আল্লাহ আল্লাহ কোনো যে 27 বছরে যেতে পারি। এখন বড় আয়ু 73-74 হয়ে মানুষের মৃত্যু আল্লাহর কাছে রহমত, পরিণত বয়সে মৃত্যু, কারণ সে তার জন্য একটা ঝামেলা এবং অন্যের জন্য। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট করেছে জরাবিদ্যা, এবং এটা আমি এখন নিজে বুঝতেছি। এই গত নভেম্বর মাসের 7 তারিখে আমি অনুভব করলাম যে আমাকে বার্ধক্য স্পর্শ। কালকে আমি দেখছিলাম, পরে আমি দেখলাম যে পড়ে যাচ্ছি, এবং আমি লাঠি নিতে চাই না, কারণ লাঠি দিলে লোকেরা মনে করছে বুড়ো হয়ে গেছে, কিন্তু বুড়ো বোধ করতে চায় না, কিন্তু দেখলাম যে না, যা মনে করে করুক, আমার লাঠি দরকার। এবং আমার নাতি যে আমাকে ওদের বলতেছে, আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, আমার এ বাড়ি আমার, অথচ এখনও আমি তার বাবা বেকার, আমি তার খরচ বহন করি, তার বাবার খরচ বহন করি, তার স্ত্রীর খরচ, তার মা আমার ছেলের স্ত্রী, তার খরচ বহন করি, তার বিয়ের জনিত যেসব বা বিয়ের সাথে সম্পূর্ণ আত্মীয় স্বজন তাদের খরচ বহন করি। ওই ছেলে আপনাকে আমার বলতেছে যে দাদা আপনাকে আমি এখান থেকে চলে যাবো, আপনি চলে যান ভাগি আমার কথা বলতে পারেন। শিশু অত বোঝে না, আবার রাগ হয়ে, আবার যখন রাগ কমে যায় তখন হয়তো কাছে যেটা বলতে চাচ্ছিলাম যে এইভাবে আমি মানি আর না মানি, বা গ্রোথ ডেভেলপমেন্ট দেখিয়ে ডিজাইনের সাথে এই বেদনাই ভগবান তথাগত বুদ্ধকে তাকে বুদ্ধ বানিয়েছিল। এবং যে একটা বই আমরা পড়লাম তাতে লিখেছে যে বুদ্ধ তিনি শুধু একেশ্বরবাদী ছিলেন না, তিনি নবী ছিলেন, এবং অসংখ্য প্রমাণ তিনি ত্রিপিটক থেকে এনেছেন।
এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সেমিনারও হওয়ার কথা ছিল, পরে বুদ্ধরাই অনুমতি দিয়েছিল, পরে তারাই নির্দেশে ভয়াবহ দরকার। যাক, এই কথাগুলি শেষ করি, এটা আমাদের মানতে হবে। এভাবেই জগৎ জীবন চলে যাচ্ছে এবং এটা এখনও আছে। কিছুদিন পরে হয়তো এই বাড়িও ভেঙে ফেলবে। আমার মনে আছে আমাদের খুবই শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর সিরাজুল হক অ্যারাবিকের, যিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বড় জামাই। তো উনি একদিন, উনিও মারা গেছেন আমার বন্ধু ডক্টর এই আরবি বিশ্ববিদ্যালয়ের ইসলামী আরবি বিষয় প্রথম ভাইস চ্যান্সেলর প্রফেসর রাইসুদ্দিন সাহেব। উনি আমাদের বললেন যে আমি ভাবতে স্যারের জন্ম সার্টিফিকেট 1905 সালে নোয়াখালীতে, এবং সেখান থেকে স্যার সেকেন্ড বা থার্ড ব্যাচের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট, এবং 1937 লন্ডন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি। স্যার বললেন যে আমি ভাবতে পারি না যে আমি এখানে 1 বিঘা, এবং ওই সময় ওই জায়গার দাম 3 কোটি টাকা পাবো। আমি এখানে আমি থাকি 1 বিঘার উপরে 3 কোটি টাকা দাম। স্যারের মৃত্যুর কয়েক বছর পরে ওটা ভেঙে দিচ্ছে, এখন সেখানে 60টি প্লট হয়েছে। বোঝা যাবে না যে আপনারা জানেন ধানমন্ডিতে 2 তলের উপরে বিল্ডিং করা নিষিদ্ধ ছিল, এখন তো 20 তলা পর্যন্ত বিল্ডিং হচ্ছে। অর্থাৎ আজকে যদি 100 বছর আগের কোনো লোক ঢাকা শহরে আসে, সে ঢাকা শহরকে চিনবে এবং ঢাকা শহরের লোক তাকে চিনবে। কিন্তু এটাই অপ্রতিরোধ নিয়তি, মানতে হবে। একমাত্র পরিবর্তন যার নাই তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলা নিরন্তর সৃষ্টি করে যাচ্ছে। আমাদের এক স্যার ছিলেন, উনি বলতেন, নাস্তিক ছিলেন, তাকে আপনারা চেনবেন বলবো না। তো স্যার বলতেন আমি ভেস্তে যেতে চাই না, কারণ ভেস্তে হলে এক গেমই। আমি দোজখে যেতে চাই, কারণ তোমাদের কল্পনায় যে দোজখে তো এই সমস্ত মডেলরা যাবে, সিনেমার নায়ক ইত্যাদি সুন্দরী, আমি সেখানে যেতে চাই। স্যারের যে ভুলটা ছিল, একঘেয়েমি তখনই বলো যখন একই জিনিস বারবার হয়। আল্লাহ তাআলা বিশ্বস্রষ্টা, তিনি বলছেন যে